সমাজকর্মী বা মানবাধিকার কর্মীরা যারা আছে, যারা সমাজের জন্য কাজ করে, তাদের উপর বহু ঝড়ঝঞ্ঝা যাইতেই আছে। আসলে তারা এগুলোর মধ্যেই কাজ করে, তাদের ঘুম নিয়েও চিন্তা করে না, তাদের খাওয়া নিয়েও চিন্তা করে না, তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধার কথা চিন্তা করে তারা মানবাধিকার কর্মী নিয়ে আমাদের দেশে অন্ততপক্ষে কাজ করে না। মানে কারণ আমাদের দেশে মানবাধিকার নিয়ে কাজ করলে, প্রকৃত মানবাধিকার নিয়ে কাজ করলে নোবেল পাওয়া যায় না। আমাদের এখানে প্রকৃত মানবাধিকার নিয়ে, সমাজ নিয়ে কাজ করলে এখানে পুরস্কার পাওয়া যায় না, উল্টাটা পাওয়া যায়। তো তিরস্কার পাওয়া যায়, শাস্তি পাওয়া যায়, হুমকি পাওয়া যায়, জেল পাওয়া যায়, আয়নাঘর পাওয়া যায়। সুতরাং সেইখানে আপনি সেটার দ্বারা মনক্ষুণ্ণ হবেন বা অন্য যারা আছে মনক্ষুণ্ণ, আমি এটা ভাবি না। ভাবছি হচ্ছে যে এত রাতে মানে কিছু তো কারণ আপনি না করার পরে যে বন্ধু আমাকে ফোন করছে, আমি বললাম ওনাকে আমি কিছু মেসেজ পাঠাই দিছি, আমি আশা করি খুব সকালেই উনি মানে দেখলেই সারা দিবে, আমি জানি করছি, জানাইলাম। তারপরে উনি বললো ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি অবস্থা। তো যাই হোক, আপনি রাতে ইশারা দিছেন, তারপরে আবার আপনার কিছু কথাবার্তা হইলো, পরিস্থিতি আপনি আপনাকে আপনাকে আমি আসলেই ধন্যবাদ জানাতে চাই যে আপনি এইটার মধ্যেও আবার ঝাঁপ দিচ্ছেন, দিয়ে পরিস্থিতির পরিবর্তনে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করছেন। যে প্রশাসন প্রায় এই ঘটনাটার পক্ষে ভূমিকা রাখতে পারতেছিল না, তাদের তো আসলে প্রশাসন তো সাধারণভাবে নিরপেক্ষ রাখতে পারতেছিল না, যে কোনো কারণে হোক। সেখান থেকে প্রশাসনও নিজের পরিস্থিতি পরিবর্তন করতে পারছে আপনাদের মানে প্রধানত আপনার ভূমিকার কারণে। তো এইগুলো আমাদের সমাজকে পথ দেখাবে, আমাদের সমাজের জন্য ভূমিকা রাখে। আমি ওই দিনও বলছিলাম আপনাকে যে এই ঘটনা, এই বিষয়গুলো আমাদের সমাজকে এখন টিকিয়ে রাখছে। আপনি যদি বলেন, আপনার সামনে যদি আজকে দেখা যায় যে এই শহরে একটা র্যাপ হচ্ছে, একটা ছিনতাই হচ্ছে, একটা মানে আক্রমণ হচ্ছে মানুষের উপরে, ছিনতাইকারী কাকে ভয় পায়, রেপিস্ট কাকে ভয় পায়, প্রশাসন কবে এসে তাকে একটা এই লোককে রক্ষা করবে, এটা ভয় না পায়। সে মূলত সামাজিক ভয়ে আসলে সেটা করে না। ফলে এখনো মানুষকে যে রক্ষা করছে আমাদের যে সমাজ, আমাদের সমাজের মানুষের নিরাপত্তা এখনো সামাজিক জীবন। আমেরিকার মতো বা ইউরোপের মতো রাষ্ট্র না, তার সামাজিক জীবন আমাদেরকে সুরক্ষা দেয়। ফলে সেইখানে আপনার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ, আমি সেই দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি আর একটু আলোচনা করি, আমার ওই যে জায়গাগুলো নিয়ে আরেকটু আলোচনা করে আমি শেষ করে দিব 1-2 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এটা আসলে মাজারগুলো কৃষকদের প্রতিষ্ঠান, মানে কৃষকদের প্রতিষ্ঠান এই কারণে যে কৃষকরা এখানে আসে, কৃষকরা এগুলোকে টিকিয়ে রাখে, কৃষকরা এটার ভক্ত, কৃষকদের সাথে এই মাজারের যে মানসিক শক্তি সম্পর্ক, এবং কৃষকরাই কৃষকদের মধ্যে তাদের যে বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, এইগুলো সে সেইখানে বলে, এইখানে কান্নাকাটি করা, এইটার মধ্যে দেশে মানসিক একটা প্রশান্তি লাভ করে। ফলে এই জন্য আসলে তারই প্রতিষ্ঠান এটা গেল একটা দিক থেকে। অন্য দিক থেকে যদি দেখেন, এই মাজারগুলোর ঐতিহাসিক কিছু ভূমিকা আছে আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। সেটা কি না, আমরা একটা জিনিস জানি যে মাজারগুলোর মাধ্যমে যে এখানে ধর্মের আজকে যে প্রধান ধর্ম ইসলাম ধর্মের এখানে যে আছে, তার মানে স্থাপনটা হয়েছে হলো, প্রতিষ্ঠাটা এসছে মাজারের মধ্যে দিয়ে, সেটা আমরা সবাই জানি। সুফি মতবাদের মধ্যে দিয়ে, একটা উদার মতবাদের মধ্যে দিয়ে। এবং এই যে উনি বলছিলেন যে মাজারের উত্তরাধিকারী, যে আমরা আসলে তো এখানে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একটা সামাজিক কাঠামোতে বসবাস করি এবং এখানে আসছে, এইগুলো আমরা জানি সবাই, এবং এই সত্যটাকে জানি। আরো একটা ঘটনা আছে আমাদের এখানে, যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাজার গুরুর ভূমিকাটাকে, সেই অংশটা আমি আসলে 2-1 মিনিট বলতে চাই। প্রধানভাবে মানে ইংরেজরা যখন আক্রমণ করলো এবং আমাদের এক একটা অংশ ক্রমশই তারা নিতে শুরু করলো, মুঘল সম্রাটের যে বাহিনীটা ছিল এটা ভেঙে পড়লো, এবং এক একটা অঞ্চল তারা যখন দখল করলো, সেখানকার যে সেনাবাহিনীগুলো ভেঙে পড়লো। আমাদের এখানে যে ফকির বিদ্রোহ হয় এবং সন্ন্যাস বিদ্রোহ হয় আমরা বলি, এইগুলো একটা বড় অংশ ছিল এই বাহিনীগুলোর বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ। সেখানে ফকির বিদ্রোহের ক্ষেত্রে আপনি দেখবেন ফকির করম আলী শাহ এবং তার ছেলে টিপু শাহ, যারা আমাদের শেরপুর
শেরপুর পুরো জেলাটাকে প্রায় 2 বছর দখল করে রাখে ইংরেজদের হাত থেকে। ইংরেজদের পুলিশ বাহিনী এখান থেকে তাড়ায় দেয়, এখানকার যে জমিদার ছিল তার বাড়িঘর পোড়ায় দেয়, তাকে উৎখাত করে দেয়। ইংরেজরা সৈন্যবাহিনী পাঠায় জামালপুরে একটা ক্যান্টনমেন্ট স্থাপন করে, তারপরে ওই দিক দিয়ে আক্রমণ করে একটা বেশ সময়ের মধ্যে আবার পুনর্দখল করে। তাহলে এই যে ফকির মজনু শাহ এবং টিপু শাহ যাদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে, যেটা আমরা ওই যে পূর্বতলার লিটিল কান্দাতে দেখি, উনি ছিলেন এটার প্রধান আর কি প্রবর্তক বা প্রধান নেতা। তাদের বাড়িঘর এটা একটা মাজার হিসাবে প্রতিষ্ঠিত, যেটাকে আমরা লিটিল কান্দা পাগল বাড়ি বলি এখানে। হ্যাঁ, এবং তারাও তখন এই যে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, এই নেতাটা করে এরা কোনো রাজনৈতিক নেতা হিসাবে পরিচিত ছিল না, তারা পরিচিত ছিল পীর হিসাবে। পীর হিসাবেই তারা এই কৃষক জনগণকে নেতৃত্ব দিচ্ছে। এবং আপনি এই যে দেখবেন যে লিটিল কান্দা পাগলবাড়ির যে টিপু শাহ এবং করম আলী শাহ যে ইটা ছিল, তারা কৃষকদের মানে তারাও কৃষক নেতা ছিল। আমি কেন এটাকে কৃষক বলছি, আপনি দেখবেন যে তারা বলছিল যে এই জমি হচ্ছে আল্লাহ, আল্লাহর জমির মালিক হচ্ছে মানে আল্লাহ হচ্ছে সমস্ত জমির মালিক, আল্লাহর জমির কোনো রাজা থাকতে পারে না, মানে কোনো রাজা এটা দায়িত্ব না। সুতরাং এই জমি কৃষকদের, কৃষকরা খুব ন্যূনতম একটা কর সে ধার্য করছিল, যেটার ভিত্তিতে কৃষকরা আসলে এই জমির চাষ করবে, রাজাকে কোনো কর দিবে না, রাজা কেউ না। ফলে যতীন সরকার যেটাকে বলছে পরবর্তীতে যে আমাদের পেরি কমিউন যে আছে, পেরি কমিউনের যে শ্রমিক বিদ্রোহ হয়েছিল তারও অনেক আগে, এটা 1828 থেকে 30-এর মধ্যে, 1828 থেকে 30 সালের মধ্যে ঘটনাটা ঘটে। এই সময়টাতে পেরি কমিউনেরও অনেক আগে এরকম কৃষকদের জন্য প্রায় সাম্যবাদী একটা ব্যবস্থা এই করম আলী শাহর মাধ্যম দিয়ে, করম আলী শাহ টিপু শাহর মাধ্যম দিয়ে বাস্তবায়ন হয়েছিল। এখানে এটা বাস্তবায়ন করছিল যতীন সরকার, যেটাকে সাম্যবাদী সমাজ মানে বলছে। যদিও সেটা নিয়ে বিতর্ক আছে যে সেই সময় সাম্যবাদের এই অস্তিত্ব তো আর তখন ছিল না। যাই হোক, সেই সমাজের উপযোগী করে যদি বলেন। ফলে এই পীরদের নেতৃত্বে আমাদের এখানে কিন্তু কৃষক বিদ্রোহ গুলো হয়েছে। তো পরবর্তীতে আপনি দেখবেন যে মৌলানা ভাসানী, উনিও একজন কৃষক নেতা ছিলেন, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনিও কৃষক নেতা ছিলেন, অসাম্প্রদায়িক। হ্যাঁ, অবশ্যই অসাম্প্রদায়িক। তো তাকে মানুষ পীর মনে করত। পরবর্তীতে তার মৃত্যুর পরে তার সমাধি ক্ষেত্র একটা মাজার হিসাবে প্রতিষ্ঠিত আছে। ফলে আমাদের এখানকার যে সমাজ, আমাদের এখানকার যে রাজনীতি, আমাদের এখানকার যে আজকের যে স্বাধীনতা আন্দোলন, মানে ইসলামের এখানের প্রতিষ্ঠার সাথে যেমন যুক্ত, এখানকার স্বাধীনতা আন্দোলনের সাথেও আমাদের মাজারগুলোর ভূমিকা আছে। তাকেও মানুষ হুজুর বলেই ডাকে। আমাদের মাজারগুলোর ভূমিকা আছে, আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্যেও মাজারগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঘটনাসমূহের মধ্যে আপনাকে বলতে চাই যে লিটিল কান্দা পাগলবাড়ি বা এই যে করম আলী শাহ টিপু শাহর মাজারও ভাঙার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রশাসন শেষ পর্যন্ত অনেক ইপি করে এটাকে প্রতিরোধ করছে, প্রশাসন এবং স্থানীয় লোকজন। তো ফলে মাজারগুলোকে আমাদের কয়েকভাবে দেখা দরকার। একটা হচ্ছে এখানে ধর্মের প্রতিষ্ঠাতা, আজকে একটা উদার ধর্মের প্রতিষ্ঠা হয়েছে এখানে, এই দিক থেকে আমরা যেমন দেখতে পারি সেটা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সেটা আসলে কৃষক শ্রেণী যে সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত অংশ, আমাদের সমাজের সবচেয়ে নিপীড়িত অংশ, এই অংশটাকে যদি তার প্রশান্তির একটা জায়গা না থাকে, যদি সে তার খুব কষ্ট যাতনাকে লাঘব করার মতো একটা জায়গা না পায়, তাহলে এগুলো বিস্ফোরণ ঘটতে পারে, এগুলো খারাপ প্রবণতার দিকে যাইতে পারে। একটা মানুষ যদি তার প্রশান্তির একটা জায়গা না পায়, তার আধ্যাত্মিক একটা জগৎ না থাকে, তার চিত্তের মানে মুক্তির একটা জায়গা সে না পায়, তাহলে এটা তাকে ভুল পথে চালিত করতে পারে। সেই দিক থেকে খেয়াল করা দরকার। তৃতীয়ত হচ্ছে অবশ্যই আমাদের মাজারগুলো স্বাধীনতা আন্দোলনের এবং আমাদের এখানকার যে মুক্তির আন্দোলন হয়েছে, আমি যেটা বললাম, সেই দিক থেকে এইগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত বলে আমি মনে করি, এবং সেগুলো সুরক্ষা দেওয়া দরকার। এবং এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য হিসাবে এগুলো সুরক্ষা দেওয়া দরকার। এই সমস্ত বলতে চাই। এই হচ্ছে আমার। ধন্যবাদ দাদা। তবে একটা বিষয় আমি আপনাকে নিশ্চিত করতে চাই, তো আমার ওখানে যাওয়ার উদ্দেশ্য আরেকটা ছিল। আমি যখন মেম্বার সাহেবের কথা শুনেছি, এই মেম্বার সাহেবের কথা, তখন তো আর তাকে আমি চিনতাম না। ফলে দেখার চেষ্টা করলাম যে আমাদের সমাজে কিছু ওই প্রচলিত কথা আছে
যে এই সমাজের মেম্বার সাহেব গুলো আসলে কারা হয়, হুম, মানে টাউট বাটপার ইত্যাদি। আমাকে ক্ষমা করবেন, তো আমি যখন নাকি ওখানে গেলাম, আমি দেখলাম যে তার অনুপস্থিতিতে, এই ওনার অনুপস্থিতিতে ওনার যে জনপ্রিয়তা, সেটা এটা ব্যাপক হতো। ওনার বাকি অ্যাক্টিভিটিজ আমার জানা নেই, কিন্তু ওনার যে জনপ্রিয়তা আমি দেখলাম আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। আচ্ছা। তো ভবিষ্যতে আমরা চাইবো যে উনি সেই সামাজিক সম্মানটাকে ধরে রাখুক, আমাদের এই আজিজুল ভাই সামাজিক সম্মানটাকে ধরে রাখুক, সেটাই আমরা চাইবো। এবং যে জনপ্রিয়তা আছে সেটাও ধরে রাখুক, সেটাই আমরা চাইবো। মানুষের পাশে যেভাবে ছিলেন সেভাবেই তিনি থাকবেন, এটা আমাদের একটা আহ্বান থাকবে। বেশ, ধন্যবাদ দাদা আপনাকে।